স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Introduction of Separate Electorates, 1909. The introduction of separate electorates under the Morley-Minto reforms was a major landmark in the development of communalism in India. Separate electorates meant electorates comprising of Muslims only. Separate electorates were later extended for Sikhs and others as well. In practical terms, it meant introducing Muslim constituencies, Muslim voters and Muslim candidates. Thus, the system turned elections and legislatures into arenas of communal tussles. পৃথক নির্বাচকমণ্ডলীর ভূমিকা 1909। মরলে মিন্টো সংস্কারের অধীনে পৃথক নির্বাচকমণ্ডলীর প্রবর্তন ছিল ভারতে সাম্প্রদায়িকতার বিকাশের একটি প্রধান যুগান্তকারী। পৃথক নির্বাচকমণ্ডলী বলতে বোঝায় শুধুমাত্র মুসলমানদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী। পরবর্তীতে শিখ এবং অন্যান্যদের জন্য পৃথক নির্বাচকমণ্ডলী বাড়ানো হয়েছিল। ব্যবহারিক পরিভাষায় এর অর্থ ছিল মুসলিম নির্বাচনী এলাকা, মুসলিম ভোটার এবং মুসলিম প্রার্থীদের পরিচয় করা। এভাবে এই ব্যবস্থা নির্বাচন ও আইনসভাকে সাম্প্রদায়িক সংঘর্ষের আখড়ায় পরিণত করে। In addition to this, non-Muslim voter could vote for a Muslim candidate. Muslims were also given weightage, i.e. more seats were given to them than the number warranted by their proportion in the local population. Under the principle of weightage, Muslims were assured representation in the councils, not merely according to their numerical strength, but also according to their political importance and their service in defense of the empire. They were also allowed to compete for seats to be elected by general electorates. এর পাশাপাশি অমুসলিম ভোটাররা মুসলিম প্রার্থীকে ভোট দিতে পারবেন। মুসলমানদেরও গুরুত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ স্থানীয় জনসংখ্যার অনুপাতে তাদের সংখ্যার চেয়ে বেশি আসন দেওয়া হয়েছিল। ওজনের নীতির অধীনে মুসলিমদের কাউন্সিলে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছিল, শুধুমাত্র তাদের সংখ্যাগত শক্তি অনুসারে নয়, তাদের রাজনৈতিক গুরুত্ব এবং সাম্রাজ্য রক্ষায় তাদের সেবা অনুসারেও। সাধারণ ভোটারদের দ্বারা নির্বাচিত আসনের জন্য তাদের প্রতিদ্বন্দ্বিতা করারও অনুমতি দেওয়া হয়েছিল। These provisions were severely criticized as they were brought about not with the aim of correcting any imbalance in Indian society but to appease some Muslim leaders, win them over as allies and at the same time bind them to the government in silken chains of gratitude. They also created institutional structures containing separatism and ensured the impossibility of consensus among Indian political groups. এই বিধানগুলি কঠোরভাবে সমালোচিত হয়েছিল কারণ এগুলি ভারতীয় সমাজে কোনো ভারসাম্যহীনতা সংশোধন করার লক্ষ্যে নয়, বরং কিছু মুসলিম নেতাকে সন্তুষ্ট করার জন্য, তাদের মিত্র হিসাবে জয়ী করার জন্য এবং একই সাথে তাদের কৃতজ্ঞতার রেশমি শৃঙ্খলে সরকারের কাছে আবদ্ধ করার লক্ষ্যে আনা হয়েছিল। তারা বিচ্ছিন্নতাবাদ সম্বলিত প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করেছিল এবং ভারতীয় রাজনৈতিক দলগুলির মধ্যে ঐকমত্যের অসম্ভবতা নিশ্চিত করেছিল। Formation of the Hindu Mahasabha, 1915. The formation of All India Muslim League, 1906, and introduction of separate electorates, 1909, made the Hindu leaders think in terms of a Hindu organization to safeguard Hindu interests. হিন্দু মহাসভার গঠন 1915, সর্বভারতীয় মুসলিম লীগ গঠন 1906 এবং পৃথক নির্বাচকমণ্ডলীর প্রবর্তন 1909 হিন্দু নেতাদের হিন্দু স্বার্থ রক্ষার জন্য একটি হিন্দু সংগঠনের পরিপ্রেক্ষিতে চিন্তা করতে বাধ্য করে। In 1909, Arya Samaj leaders Lala Lajpat Rai, Lal Chand and Shadi Lal established the Punjab Hindu Sabha, and its first session at Lahore was presided by P.T. Madan Mohan Malaviya, who founded the Banaras Hindu University. Over the next few years, several Hindu Sabhas were established outside Punjab. 1909 সালে আর্য সমাজের নেতা লালা লাজপত রায়, লাল চাঁদ এবং শাদি লাল পাঞ্জাব হিন্দু সভা প্রতিষ্ঠা করেন এবং লাহোরে এর প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন পণ্ডিত মদন মোহন মালব্য, যিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কয়েক বছরে পাঞ্জাবের বাইরে বেশ কয়েকটি হিন্দু সভা প্রতিষ্ঠিত হয়। In 1910, some prominent Hindus of Allahabad took steps in organizing themselves into an All India Hindu Mahasabha. In April 1915, the first session of the All India Hindu Mahasabha was held during the Kumbh Mela at Haridwar under the presidentship of the Maharaj of Kasam Bazar. 1910 সালে এলাহাবাদের কিছু বিশিষ্ট হিন্দু নিজেদেরকে একটি সর্বভারতীয় হিন্দু মহাসভায় সংগঠিত করার পদক্ষেপ নেন। 1915 সালের এপ্রিল মাসে
সর্বভারতীয় হিন্দু মহাসভার প্রথম অধিবেশন কাশিম বাজারের মহারাজের সভাপতিত্বে হরদ্বারে কুম্ভমেলার সময় অনুষ্ঠিত হয়েছিল। Explaining the rationale of the Mahasabha, Part. Madan Mohan Malaviya stated that the Muslims and Christians have been proselytizing in India for centuries, with the effect that the majority of Indian Muslims were converts from Hindu religion. Further, the Muslim League has been putting forward exaggerated claims for representation in elected bodies. To check these processes, he explained, it was necessary for Hindus to organize themselves. Thus, Shuddhi and Sangathan became the objectives of the Sabha in the initial years. It also gave the slogan of Akhand Hindustan, against the League's demand for Pakistan. মহাসভার যৌক্তিকতা ব্যাখ্যা করে পণ্ডিত মদন মোহন মালভিয়া বলেছিলেন যে মুসলমান এবং খ্রিস্টানরা ভারতে বহু শতাব্দী ধরে ধর্মান্তরিত হয়ে আসছে, যার প্রভাবে ভারতীয় মুসলমানদের অধিকাংশই হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়েছিল। অধিকন্তু, মুসলিম লীগ নির্বাচিত সংস্থায় প্রতিনিধিত্বের জন্য অতিরঞ্জিত দাবি করে আসছে। এই প্রক্রিয়াগুলি পরীক্ষা করার জন্য তিনি ব্যাখ্যা করেছিলেন, হিন্দুদের নিজেদের সংগঠিত করা প্রয়োজন। এইভাবে শুদ্ধি এবং সংগঠন প্রাথমিক বছরগুলিতে সভার উদ্দেশ্য হয়ে ওঠে। লীগের দাবির বিরুদ্ধে অখণ্ড হিন্দুস্তানের স্লোগানও দেওয়া হয় পাকিস্তান। In 1938, V.D. Savarkar became the president of the Hindu Mahasabha and was re-elected again and again. Under him, the Sabha developed a political program. Savarkar popularized the concept of Hindu Rashtra, maintaining that India comprised of one nation, i.e. only the Hindu nation, and the Muslims must accept their position as a minority. After the death of Savarkar, the Mahasabha was led by Dr. S.P. Mukherjee, who had a more nationalist outlook. 1938 সালে ভিডি সাভারকর হিন্দু মহাসভার সভাপতি হন এবং বারবার নির্বাচিত হন। তার অধীনে সভা একটি রাজনৈতিক কর্মসূচি তৈরি করে। সাভারকর হিন্দু রাষ্ট্রের ধারণাটিকে জনপ্রিয় করে তোলেন যে ভারত একটি জাতি নিয়ে গঠিত, অর্থাৎ শুধুমাত্র হিন্দু জাতি, এবং মুসলমানদের অবশ্যই তাদের অবস্থানকে সংখ্যালঘু হিসেবে মেনে নিতে হবে। সাভারকরের মৃত্যুর পর মহাসভার নেতৃত্বে ছিলেন ডক্টর এসপি মুখার্জি, যিনি আরও জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন। The Hindu Mahasabha's propaganda of a Hindu Rashtra only hardened the League's attitude further. True, Muslim League was the first communal organization, but the communal poison proved infectious in the Hindu Mahasabha. Akali Dal and others came into existence as counterpoises to one another. হিন্দু মহাসভার একটি হিন্দু রাষ্ট্রের প্রচার শুধুমাত্র লীগের মনোভাবকে আরও কঠোর করেছে। সত্য, মুসলিম লীগ ছিল প্রথম সাম্প্রদায়িক সংগঠন, কিন্তু সাম্প্রদায়িক বিষ সংক্রামক প্রমাণিত হয় এবং হিন্দু মহাসভা, আকালি দল এবং অন্যরা একে অপরের প্রতিকূল হিসাবে অস্তিত্ব লাভ করে। Lucknow Pact, 1916. The Congress League Pact, also known as the Lucknow Pact, was signed between the Indian National Congress and the Muslim League during the joint session of both the parties held in 1916 at Lucknow. While a step forward in many ways, it was also a step back. The Congress accepted separate electorates in order to obtain League's support, thus formally recognizing communal politics. The following facts must also be remembered. লখনউ চুক্তি 1916। কংগ্রেস লীগ চুক্তি, যা লখনউ চুক্তি নামেও পরিচিত, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে 1916 সালে লখনউতে অনুষ্ঠিত উভয় দলের যৌথ অধিবেশনে স্বাক্ষরিত হয়েছিল। অনেক দিক দিয়ে এক ধাপ এগিয়ে গেলেও এক ধাপ পিছিয়ে গেল। লীগের সমর্থন পাওয়ার জন্য কংগ্রেস পৃথক নির্বাচকমণ্ডলী গ্রহণ করে, এইভাবে আনুষ্ঠানিকভাবে সাম্প্রদায়িক রাজনীতিকে স্বীকৃতি দেয়। নিম্নলিখিত তথ্যগুলিও মনে রাখতে হবে। The pact was an arrangement between leaders and not the people. The pact was wrongly equated with Hindu-Muslim settlement, based on the assumption that the Muslim League was the sole representative of all classes of Muslims. চুক্তিটি নেতাদের মধ্যে একটি ব্যবস্থা ছিল, জনগণের মধ্যে নয়। চুক্তিটিকে ভুলভাবে হিন্দু মুসলিম বন্দোবস্তের সাথে সমীকরণ করা হয়েছিল, এই ধারণার ভিত্তিতে যে মুসলিম লীগ সমস্ত শ্রেণীর মুসলমানদের একমাত্র প্রতিনিধি। Soon the Lucknow Pact became redundant as the Government of India Act 1919 granted much more to the Muslims than the Lucknow Pact. শীঘ্রই লখনউ চুক্তি অপ্রয়োজনীয় হয়ে ওঠে কারণ ভারত সরকার আইন 1919 মুসলমানদের লখনউ চুক্তির চেয়ে অনেক বেশি মঞ্জুর করে। Khilafat and Non-Cooperation Movement, 1920-23. During the Khilafat movement, Muslims were eager to gain the support of Hindus in India to pressurize the British to adopt liberal attitude towards Turkey. Seeing in this an excellent opportunity to forge Hindu-Muslim unity in India, Gandhi extended full support to the Khilafat movement.
The non-cooperation program of Gandhi was soon adopted first by the Khilafat Committee and then by the Congress. Consequently, the period 1920 to 22 witnessed unprecedented participation of Muslims in the national movement. খেলাফত ও অসহযোগ আন্দোলন 1920 থেকে 23। খিলাফত আন্দোলনের সময় মুসলমানরা তুরস্কের প্রতি উদার মনোভাব গ্রহণের জন্য ব্রিটিশদের চাপ দেওয়ার জন্য ভারতের হিন্দুদের সমর্থন পেতে আগ্রহী ছিল। ভারতে হিন্দু মুসলিম ঐক্য গড়ে তোলার এই এক চমৎকার সুযোগ দেখে গান্ধী খিলাফত আন্দোলনে পূর্ণ সমর্থন দেন। গান্ধীর অসহযোগ কর্মসূচি শীঘ্রই প্রথমে খেলাফত কমিটি এবং পরে কংগ্রেস গৃহীত হয়। ফলস্বরূপ 1920 থেকে 22 সময়কাল জাতীয় আন্দোলনে মুসলমানদের অভূতপূর্ব অংশগ্রহণের সাক্ষী ছিল। Unfortunately, with the exception of a few Muslims like Azad, the outlook of most Muslim leaders was not fully secular or even free from communal bias. This is clear from the fact that the most important issue they took up was not national freedom but protection of holy places and the rights of caliph. Religious sentiments formed the vortex of their political appeal. This encouraged the wrong habit of looking at political questions from the religious point of view. দুর্ভাগ্যবশত আজাদের মতো কিছু মুসলমান বাদে অধিকাংশ মুসলিম নেতার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ বা এমনকি সাম্প্রদায়িক পক্ষপাত থেকেও মুক্ত ছিল না। এটা থেকে স্পষ্ট যে তারা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটি নিয়েছিল তা ছিল জাতীয় স্বাধীনতা নয় বরং পবিত্র স্থান এবং খলিফার অধিকার রক্ষা। ধর্মীয় অনুভূতি তাদের রাজনৈতিক আবেদনের ঘূর্ণি গঠন করে। এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক প্রশ্ন দেখার ভুল অভ্যাসকে উৎসাহিত করেছিল। Revival of communalism after the withdrawal of non-cooperation movement 1922 to 1927. Once the non-cooperation movement was withdrawn, the Hindu-Muslim unity soon petered out and communalism began to raise its ugly head. The period between 1922 and 1927 saw the following symptoms of communalism. অসহযোগ আন্দোলন 1922 থেকে 1927 প্রত্যাহারের পর সাম্প্রদায়িকতার পুনরুজ্জীবন। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হলে হিন্দু মুসলিম ঐক্য শীঘ্রই বিলুপ্ত হয়ে যায় এবং সাম্প্রদায়িকতা তার কুৎসিত মাথা তুলতে থাকে। 1922 থেকে 1927 সালের মধ্যে সাম্প্রদায়িকতার নিম্নলিখিত লক্ষণগুলি দেখা গিয়েছিল। Communal riots occurred at unprecedented scale. UP alone saw as many as 91 incidents of riots. Issues of cow slaughter and music before mosques were raised. The period saw the revival of main communal organizations, the Muslim League and the Hindu Mahasabha, formed in 1915 but lying dormant since then, as they found favorable climate for revival. নজিরবিহীন মাত্রায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। শুধুমাত্র ইউপিতেই দাঙ্গার 91টি ঘটনা ঘটেছে। মসজিদের আগে গরু জবাই এবং গানের ইস্যু উত্থাপিত হয়েছিল। এই সময়কালে প্রধান সাম্প্রদায়িক সংগঠনগুলির পুনরুজ্জীবন দেখা যায় মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা 1915 সালে গঠিত কিন্তু তখন থেকে সুপ্ত অবস্থায় ছিল কারণ তারা পুনরুজ্জীবনের জন্য অনুকূল আবহাওয়া খুঁজে পেয়েছিল। Swarajists got divided along communal lines and some responsivists joined the Hindu Mahasabha. The Congress failed to evolve a suitable strategy to deal with communalism. Tabligh, propaganda, and Tanzim, organization, movements arose among the Muslims, partly as response to Shuddhi and Sangathan among the Hindus. These were again partly in response to forced conversions made during Mopla rebellion. Such developments embittered the whole atmosphere. RSS, Rashtriya Swayansevak Sangh, was founded in 1925 by KB Hedgewar. স্বরাজবাদীরা সাম্প্রদায়িক লাইনে বিভক্ত হয়ে পড়ে এবং কিছু প্রতিক্রিয়াশীল হিন্দু মহাসভায় যোগ দেয়। কংগ্রেস সাম্প্রদায়িকতা মোকাবেলায় উপযুক্ত কৌশল তৈরি করতে ব্যর্থ হয়েছে। তাবলিগ প্রচার এবং তানজিম সংগঠন আন্দোলন মুসলমানদের মধ্যে দেখা দেয় আংশিকভাবে হিন্দুদের মধ্যে শুদ্ধি ও সংগঠনের প্রতিক্রিয়া হিসেবে। এগুলো আবার আংশিকভাবে মোপলা বিদ্রোহের সময় জোরপূর্বক ধর্মান্তরের প্রতিক্রিয়ায়। এই ধরনের ঘটনা পুরো পরিবেশকে বিক্ষুব্ধ করে তুলেছে। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালে কেবি হেডগেওয়ার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। Various factors contributed to the above. Firstly, the Khilafat movement had brought Muslim religious heads into politics and they never went back even after the movement was withdrawn. This brought certain religious elements into politics. Secondly, system of separate electorates inherently contained seeds of communalism. This system was further enlarged by the Act of 1919 and provided space for political alignments along communal lines. Finally, lack of employment opportunities forced the youth to look up to religion for favors and jobs.
In this way, the political situation in 1927 looked grim and the nationalist forces were divided and communal feelings soared high. At this point, an opportunity for unity was presented in the form of the Simon Commission. বিভিন্ন কারণ উপরোক্ত অবদান। প্রথমত, খিলাফত আন্দোলন মুসলিম ধর্মপ্রধানদের রাজনীতিতে নিয়ে এসেছিল এবং আন্দোলন প্রত্যাহার করার পরও তারা কখনো ফিরে যায়নি। এটি কিছু ধর্মীয় উপাদানকে রাজনীতিতে নিয়ে আসে। দ্বিতীয়ত, পৃথক নির্বাচকমণ্ডলীর ব্যবস্থায় অন্তর্নিহিতভাবে সাম্প্রদায়িকতার বীজ রয়েছে। এই ব্যবস্থাটি 1919 সালের আইন দ্বারা আরও বিস্তৃত করা হয়েছিল এবং সাম্প্রদায়িক লাইনে রাজনৈতিক সারিবদ্ধতার জন্য স্থান প্রদান করেছিল। অবশেষে, কর্মসংস্থানের সুযোগের অভাব যুবকদের অনুগ্রহ এবং চাকরির জন্য ধর্মের দিকে তাকাতে বাধ্য করে। এইভাবে 1927 সালের রাজনৈতিক পরিস্থিতি খারাপ দেখায় এবং জাতীয়তাবাদী শক্তিগুলি বিভক্ত হয়ে পড়ে এবং সাম্প্রদায়িক অনুভূতি উচ্চতর হয়। এই সময়ে সাইমন কমিশন আকারে ঐক্যের একটি সুযোগ পেশ করা হয়। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।